হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 4 প্ল্যানিং বা পরিকল্পনা এটা শুরু করতে যাচ্ছি। তো আগে আমাদের চ্যাপ্টার 3 অবধি হয়েছিল। তাছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে কম্পিউটারের এমসিকিউ পাইথন থেকে 110 খানার উপরে এমসিকিউ, তাছাড়া আমাদের রেশিও অ্যানালিসিস এবং অ্যাকাউন্টিং সমস্ত টপিক, কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডিজের অন্যান্য টপিক, এগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এবং তোমরা ভিডিওসগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন কি লাগছে বা কোন কোন টপিক লাগবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে তো আমি মোটিভেশন পাবো, আরো নতুন নতুন ভিডিওস আনবো, সিরিজ আনবো এমসিকিউ। ঠিক আছে? তো চলো আমাদের মেন টপিকে আসা যাক। তো আমাদের কি বলেছে? পরিকল্পনা। পরিকল্পনা মানে সিম্পল ভাবে কি, পরিকল্পনা মানে হলো আগে থেকেই কি ঠিক করে নেওয়া তুমি ভবিষ্যতে কি করবে এবং কিভাবে করবে। যেমন ধরো, তুমি তোমার জন্মদিনের পার্টি করতে চাও। ঠিক আছে? তার মানে তুমি আগে থেকে ঠিক করেছো কাদের ডাকতে হবে, কি খাওয়া হবে, কোথায় হবে, তার জন্য বাজেট ইত্যাদি সমস্ত কিছু করলেই তো তুমি নির্দিষ্টভাবে কাজটি করতে পারবে। এবং তুমি বিভিন্ন ধরো কোনো অর্গানাইজারকে বললে, যারা হলো এই সমস্ত পার্টি ইত্যাদি করে থাকে। ঠিক আছে? তো বিভিন্ন অর্গানাইজারের কাছে গেলে তুমি সেই অনুযায়ী তুমি দেখলে যে কে কেমন কি বাজেটে আসছে, কেমন কি দামে আসছে, এই সমস্ত কিছু তুলনা করে কে কেমন কি কত টাকায় বলছে, কে কেমন কি কত অ্যামাউন্ট দিচ্ছে, এই সমস্ত কিছু তুলনা করে তুমি তো একটা নির্দিষ্ট একটা ডিসিশনে পৌঁছাবে। তো এইটাকেই আমাদের কি বলা হয়ে থাকে? পরিকল্পনা বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এইটাই বলেছে, পরিকল্পনা হলো ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিকল্পের মধ্যে উপযুক্ত কর্মপন্থা নির্বাচন এবং পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া। এবং বিজনেসের ক্ষেত্রে আমরা বিজনেসটাকে কিভাবে করব, কোথা থেকে আমরা হলো র মেটেরিয়াল নেবো, এই সমস্ত কিছু আমাদের ভাবতে সাহায্য করে। তারপর এর বৈশিষ্ট্য কি কি বলে দিয়েছে, এটা হলো ভবিষ্যৎমুখী। ঠিক আছে? কারণ ভবিষ্যতের জন্য তৈরি আগামভাবে ভাবতে হয় কি করতে হবে, কি প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? এখানে দেখো পয়েন্ট গুলো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি জাস্ট ওই কথাগুলি ইজি ভাবে বলছি, পরপর ভাবেই আমরা যাচ্ছি। ওকে? আর এটা কি আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। তুমি ঠিক করো যে কি পেতে চাও বা কি করতে চাও, এবং সবথেকে ভালো তুমি যেই পদ্ধতিটা নিতে চাও, বা আমাদের উদাহরণের ক্ষেত্রে আমরা যেখানে ভালো অ্যামাউন্টের মধ্যে আমাদের অর্গানাইজার পাচ্ছি, সমস্ত কিছু আমরা ভেবে আমরা কি পরিকল্পনা করে থাকি। তো সেইটাই সবথেকে বেস্ট বিকল্পটাকে বা সবথেকে ভালো বিকল্পটাকে খুঁজে বার করা। এবং একবারে সব না করে কি ধাপে কাজগুলোকে করা। পরপর একটা সিকোয়েন্সে কাজগুলোকে করা। ওকে? এবং ভুল না করে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেও সাহায্য করে এবং অপচয় কমায়। ঠিক আছে? আমাদের যে সম্পদ, সময় সমস্ত কিছু দক্ষতা বৃদ্ধি করে। এবং এটা কি সব জায়গায় কাজে লাগে। স্কুল, কলেজ, বাড়ি, বিজনেস সমস্ত জায়গার মধ্যে কাজে লাগে। এবং যদি কিছু বদলায়ও, কোনো প্ল্যানিং এর মধ্যে চেঞ্জ আসলে সেই অনুযায়ী আমরা কি অ্যাডজাস্ট করে নিই। তো সেটাকেই বলা হচ্ছে নমনীয়তা। মানে এটা কি পরিবর্তনযোগ্য। বোঝা গেল? তো এইগুলোই হলো আমাদের বৈশিষ্ট্য বা ফিচার বলতে পারি পরিকল্পনা। এবার পরিকল্পনার গুরুত্ব কেন? ১ নম্বর, তুমি কি করবে সেটা স্পষ্ট হয়, তোমার লক্ষ্য স্থির হয়। জিনিসপত্র বা আমাদের বলতে পারি বিজনেসের ক্ষেত্রে অ্যাসেট এবং টাইমকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়। তারপর সবাই মিলে ভালোভাবে একসাথে আমরা কাজ করতে পারি। এবং আগে থেকে বুঝতে পারা যে ভবিষ্যতে কি হতে পারে। আমরা একটা অনুমান করতে পারি যে আমাদের বিজনেসের মধ্যে এই কাজটা করলে কি হতে পারে। আমাদের কোনো কাজের জন্য এই কাজটা করলে আমাদের কি হতে পারে। এখন এই যে এখান থেকে নিলে ভালো হবে নাকি কোনখান থেকে, এইগুলো সমস্ত কিছু আমরা বুঝতে পারি। এবং প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে আমাদের সাহায্য করে। ধরো আমার কোনো একটা স্পেসিফিক বিজনেস আছে, ধরো তোমাদের কারোর কোনো একটা স্পেসিফিক বিজনেস আছে এবং সেখানকার অন্যান্য সেম লাইনের অন্যান্য বিজনেসও আছে। তো তাদের তুলনায় তোমার প্রোডাক্টটাকে ভালো করা, কাস্টমারের সাথে ভালো রিলেশনশিপ রাখা, এই সমস্ত কিছু তো তোমাদের আগে থেকে পরিকল্পনা করতে হবে। তাহলেই তো তুমি ভালো থাকবে আগের থেকে হলো, তাহলেই তো তুমি অন্যজনের থেকে এক স্টেপ এগিয়ে থাকবে। তো এইটা আমাদের করে থাকে। এবং ওইটাই বললাম যে আমাদের খরচা কমায় ঠিকঠাকভাবে আগে থেকে প্ল্যান করলে হুটপাট হয় না। এবং ধরো তুমি একটা নতুন একটা কিছু জিনিস কিনতে যাচ্ছ, আগে থেকে প্ল্যান করলে না, ভুলভাল ডিলে তুমি নিয়ে চলে আসলে, তার ফলে তোমার খরচাও বেড়ে গেল। সেরকম আমাদের বিজনেসের র মেটেরিয়াল ক্ষেত্রেও তা হতে পারে। এই সমস্ত কিছু এবং ভবিষ্যতের জন্য আমাদের কি পথ দেখায়। এবং সবাই দক্ষ হয়ে ওঠে। কেন? পরিকল্পনা থাকলে কি আমাদের দক্ষতাও বৃদ্ধি হয়। আমরা আগে থেকে কাজ করার হলো কি করে করতে হবে সেগুলো ভাবনা চিন্তা করি এবং আমাদের দক্ষতাও বৃদ্ধি হয়। এবারে সীমাবদ্ধতা কি কি আছে? এবং সময়ও লাগে, খরচও বেশি এই সমস্ত কিছু করতে। এবং সবসময় ঠিকঠাক হয় না। কেন? ভবিষ্যতের উপর তো আমরা কখনোই কেউ এরকম কন্ট্রোল নিতে পারি না। এবং মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, তখন পরিকল্পনা আমাদের কাজে নাও লাগতে পারে। আমরা ওইখানেও দেখলাম যে পরিকল্পনা কি বদলায়, আমরাও সাথে বদলাই। কিন্তু মাঝে হতে পারে আমাদের ঠিকঠাক অনুযায়ী কাজ বেরোলো না। এবং আমাদের দেশের মধ্যে বা আমরা যেখানে বিজনেস করছি সেখানকার অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থাও কাজে লাগে। কেমন সেখানকার রাজনৈতিক সমস্যা আছে, সেখানকার পলিটিক্স গত কি ব্যাপার আছে এবং কোনো নতুন ট্যাক্সের ল আসছে কিনা, ন্যাশনাল ইনকাম কত, এই সমস্ত কিছু আমাদের বিজনেসের মধ্যে প্রভাব ফেলে
আমাদের পরিকল্পনার মধ্যেও প্রভাব ফেলে। ধরো তুমি একটা জিনিস কিনতে যাচ্ছ, সেটার দাম হঠাৎ করে বেড়ে গেল। আগে থেকে এটা ভেবেছিলে, সেইটার ক্ষেত্রেও তোমাদের সমস্যা হবে। এবং অনেক সময় কি হয়, অভিজ্ঞ মানুষ না থাকায় সমস্যা তৈরি হয়। যারা এটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে, সমস্ত ব্যাপারটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবে। এবং সঠিক তথ্য না থাকলে ভুলভাল পরিকল্পনাও হয়ে যায়। আগে থেকে আমরা ভেবে রাখি এই হবে, কিন্তু ডেটাটাই হলো ইনিশিয়ালি ভুল ছিল। সেখানের ফলে আমাদের পরিকল্পনা আমাদেরই ব্যাকফায়ার হয়ে যায়। এবং খুবই চেঞ্জেবল সিচুয়েশনে এটাকে ঠিকঠাকভাবে খাপ খাওয়ানো কঠিন হয়ে যায়। এতটাই পরিবর্তনশীল হয়ে গেলে তখন পরিকল্পনা কি, এই এখন প্ল্যান করছি আরেকটা চেঞ্জ হয়েছে, এরকম প্ল্যান করছি আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বিজনেসের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। ওকে? তারপর আমাদের কি আছে, পরিকল্পনা প্রক্রিয়া। পরিকল্পনা প্রক্রিয়া কিছুই না, পরিকল্পনা প্রক্রিয়া মানে কি, ধাপে ধাপে সেই কাজগুলো করা, যাতে ভবিষ্যতে তোমার লক্ষ্যটা পূরণ হয়ে যায়। ঠিক আছে? একটা সঠিক নিয়মে তুমি কোনো কাজ অনুসরণ করে এগোলে। ধরো তোমরা ভালো রেজাল্ট করতে চাও। তার জন্য প্রপার ভাবে তোমরা পড়াশোনা করছো, ঠিকঠাক ভাবে তোমরা নিজেদের প্র্যাকটিস করছো, সামস ইত্যাদি, বিজনেস স্টাডিজ করছো, এমসিকিউ সলভ করছো। এই সমস্ত কিছু তোমাদের কি, পরিকল্পনা একেকটা ধাপ। আমি এইগুলো করলাম, এইগুলো প্ল্যান করলাম, এগুলো আমরা করলামও। তার ফলে আমাদের কি, সঠিক আমাদের লক্ষ্য পূরণ হতে সাহায্য করছে। এটাই বলেছে ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে ধারাবাহিকভাবে যুক্তি নির্বাহ পদক্ষেপের সমষ্টি হলো পরিকল্পনার প্রক্রিয়া। পরিকল্পনার ধাপগুলো কি কি? পরিকল্পনার ধাপ কি কি আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউতে আসবে। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এটা মানে কি, বুঝতে হবে যে তোমার কি দরকার আছে, মানে তুমি কিসে ভালো, তুমি কিসে খারাপ, তোমার সুযোগ কি আছে, তোমার বিজনেসের মধ্যে প্রবলেম কি হতে পারে, বা তোমার নিজের ক্ষেত্রেও তোমার এইগুলো প্রবলেম হতে পারে। তুমি এই সাবজেক্টে ধরো ভালো, আরেকটা সাবজেক্টে তুমি ধরো একটু কম ভালো, সেটাকে তুমি আরো বেটার করার চেষ্টা করছো। তুমি অপরচুনিটি পাচ্ছ বিভিন্ন রিসোর্সেস থেকে পড়ার, এবং সেটা না পাওয়ারও কি কি সমস্যা থাকতে পারে, হতে পারে ইন্টারনেটের ইস্যু হতে পারে। মানে তোমাদের আমি জাস্ট বেসিক ভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? বিজনেসের ক্ষেত্রে তো এইগুলো আছে, যে বিজনেসে এইটা হলো বেস্ট ভাবে এই প্রোডাক্টটা দিতে পারে, এই প্রোডাক্টটা তার একটুখানি কম চলে, নতুন কি অপরচুনিটি আছে ভালোভাবে এই জিনিসটাকে সেল করার, আর অন্যান্য কম্পিটিটরস আছে তাদেরও থ্রেট আছে। এইটা, এবং লক্ষ্য ঠিক করে, স্পষ্ট করে নির্ধারণ করে তুমি কি পেতে চাও বা কি করতে চাও। বিজনেসের ক্ষেত্রেও তা, এবং তোমার ক্ষেত্রেও তা। এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করে, ভবিষ্যতে একটা পরিস্থিতি সম্পর্কে আমাদের বোঝা যায়, আমরা এইভাবে কাজ করেছি, মোটামুটি আমরা এতটা রেজাল্ট করতে পারবো, বা হলো আমাদের বিজনেস এতটা টার্নওভার করতে পারবে। এবং লক্ষ্য পূরণের জন্য কতগুলি পদ্ধতি হতে পারে সেইগুলোকে আমাদের খোঁজা, বিকল্প পদ্ধতিও থাকলে সেগুলোকে খোঁজা। ঠিক আছে? এবং সেরা উপায়টাকে বেছে নেওয়া, সে সবথেকে ভালো বিকল্পটাকে বাছাই করা। এবং আমাদের কি, যে টাকা, জিনিসপত্র, প্রশিক্ষণ, এই সমস্ত কিছু ব্যবস্থা করা। যে পরিকল্পনা করতে গেলেও তার জন্য তো কি আমাদের মানি লাগবে, ঠিকঠাক জিনিস লাগবে, ট্রেনিং লাগবে। এই সমস্ত কিছু নিয়েই তো আমরা করতে পারবো কোনো একটা কাজ। তো সেটাই বোঝাচ্ছে। এবং ঠিক করা কখন কি কাজ করবে, কে কি কাজ করবে, সময়সূচি, কার্যসূচি, সময় এবং কাজ বন্টন করা, এবং কাজ শুরু করে এবং তারপরে সব দেখে নেওয়া যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে? যেটাকে রূপায়ণ ও পর্যালোচনা বলা হয়ে থাকে। তার মানে এগুলো আমাদের কি হয়ে গেল? পরিকল্পনার ধাপের মধ্যে পড়ছে। ওকে? বোঝা যাচ্ছে? মানে এগুলো খুবই সোজা। এই চ্যাপ্টারটা খুবই সোজা। মোটামুটি সব ওভারঅল কমন পয়েন্টসই আছে। এগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর সবার ১ম এ এবার কি আছে? পরিকল্পনা উপাদান। কি, কি এলিমেন্টস আছে? ১ নম্বর হলো উদ্দেশ্য। এটা তো একদম বেসিক। এটা তো করতেই হবে। তোমার লক্ষ্য ঠিক করা। তুমি কি করতে চাইছো? বিজনেসের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? ঠিক আছে? এরপর এই যে টার্ম গুলো আছে না? যে কৌশল, কর্মনীতি, কর্মপ্রণালী, কর্মপদ্ধতি, নিয়ম, কর্মসূচি, তারপরে তো আরেকটা আছে বাজেট। এইগুলো আমরা আলাদাভাবে দেখবো। ঠিক আছে? এখানে তো আমাদের আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দেখে নাও। কিন্তু এইগুলো আমরা আলাদাভাবে ডিটেইলে এখানে এক, এক করে দেখবো। বোঝা গেল ব্যাপারটা? তো এইটা হলো আমাদের কি, পরিকল্পনা প্রক্রিয়ার মধ্যে এই জিনিসগুলো আমাদের পড়ছে। ঠিক আছে? এবার সবার ১ম এ আমাদের কি আছে? কর্মনীতি। যেটাকে আমাদের কি বলা হচ্ছে? পলিসি। কর্মনীতি হলো কি, কোনো কাজ কিভাবে করা উচিত সেটা বলে দেওয়া নিয়ম বা নির্দেশিকা, সিম্পল ভাবে বলতে গেলে। ঠিক আছে? যেমন ধরো, কর্মনীতি সিম্পল ভাবে বুঝতে গেলে এটা বুঝতে পারো যে কোনো কাজ কিভাবে করা উচিত, সেটার যে একটা নির্দেশ বলতে পারো সেইটা। বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আমাদের বিজনেসের নিয়ম আছে। ধরো আমরা কোনো কেক শপের ওনার, ঠিক আছে? আমাদের পলিসি আছে, আমরা কখনো কাস্টমারকে হলো কোনো প্রকারের আগেকার দিনের কেক ইত্যাদি দেবো না। আমার যতই বিজনেসের মধ্যে লস হয়ে যাক, আমি কোনো আগেকার দিনের, মানে আগের দিনের কেক, ঠিক আছে, এটাকে হলো এক কথায় বাসি বলা হয়ে থাকে, সেরকম কেক আমি দেবো না। ঠিক আছে? তো এইটা আমাদের পলিসি। বৈশিষ্ট্য আবার আমাদের কি আছে? এটা সাধারণত কি, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় আমাদের হতে পারে। যেমন আমরা বলতে পারি যে স্কুলের প্রধান শিক্ষক এই নিয়ম তৈরি করে। এরকম ভাবে সিম্পল ভাবে বুঝতে পারি। এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে ম্যানেজিং ডাইরেক্টর এরা এই সমস্ত জিনিস তৈরি করে, এবং এটা অনেকদিন ধরে পালন করতে হয়, যেটা আমাদের স্কুলের নিয়ম ওরকম টাইপের আমরা বলতে পারি যে এটা আমাদের মেনে চলতে হবে। এবং এটা কি, বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের সহায়তা করে, যেটা আমাদের পলিসি কোম্পানি, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। ঠিক আছে? তারপর কি আছে? প্রসিডিওর বা কর্মপ্রণালী।
ওকে, কর্মপ্রণালী সিম্পল ভাবে হলো কোনো কাজ করার সঠিক ভাব। ধরো তোমাদের স্কুলের মধ্যে টিচার প্রথমে ক্লাসরুমে আসবে, প্রেজেন্ট নেবে, তারপর পড়ানো শুরু করবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। তো এইটাকে আমাদের কি বলতে পারি, একটা প্রসিডিওর বলতে। এই প্রসিডিওরে চলছে পরিকল্পনা সফল করার জন্য ধাপে ধাপে অনুসরণযোগ্য কাজের নির্দেশিকা, ঠিক আছে? ওকে, এটা কারা মধ্য এবং নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনায় চলে, যেরকম আমাদের স্কুলের উদাহরণে বলতে গেলে যে হেড স্যার যেরকম আমাদের পলিসি করছিল, আর প্রসিডিওর কে পালন করছে, যে নর্মাল টিচাররা, মানে যারা হলো আমাদের কি মিডিল লেভেলে আসছে। এবং ধাপে ধাপে কাজ হয়, ঠিক আছে? এবং দরকার পড়লে বদলানোও যায়। হঠাৎ করে মনে হলো যে এখন হলো ইম্পর্টেন্ট এক্সাম আছে সামনে, তার জন্য এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, লাস্টের দিকে নিয়ে নেওয়া হবে, আগে পড়িয়ে নেওয়া হবে। ওকে, তারপর কি আছে রুল, যেটাকে আমাদের কি বলা হয় থাকে নিয়ম। নিয়ম হলো কি, কাজের সময় যা করতে হবে বা যা করা চলবে না সেটাকেই বলে দেওয়া, ঠিক আছে? যেমন স্কুলের মধ্যে আছে কোনো ফ্যান্সি আমরা জুতো ইত্যাদি পরে আসতে পারবো না, নির্দিষ্ট আমাদের ইউনিফর্মের সাথে, বা আমাদের ইউনিফর্মই আছে, ইউনিফর্মই পরে আসতে হবে, অন্য কোনো ড্রেস ইত্যাদি পরা যাবে না, ঠিক আছে? এবং এই নিয়ম কি কঠোরভাবে সবাইকে মানতে হবে, এবং এটা যদি ভাঙা হয় তাহলে শাস্তি পাওয়া যায়, এবং সবাইকে ঠিক মতো চলতে, মানে উদ্দেশ্য এবং নীতি নৈতিকতা বলে না, এথিক্স এর উপর চলতে সাহায্য করে। তাই ভুলভাল কেউ কাজকর্ম করবে না, এই সমস্ত কিছু নিয়ম আমাদের করে থাকে। তারপর আছে কি কর্ম পদ্ধতি বা মেথড। কর্মপদ্ধতি বলতে গেলে সিম্পল ভাবে সঠিকভাবে কাজ করার বিশেষ উপায়, ঠিক আছে? ধরো তুমি একটা নিজের হোম টাস্ক করছো, ঠিক আছে? হোম টাস্ক করছো বা স্কুলের প্রজেক্ট বানাচ্ছো, ঠিক আছে? প্রজেক্টের ক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট ভাবে, ঠিক আছে, এটা নির্দিষ্টভাবে তোমার প্রজেক্ট ফাইলটাকে বানাতে হয়। নর্মাল যেরকম লেখো খাতার মধ্যে ওইভাবে তো লিখলে হবে না। তো এটা বিশেষভাবে একটা কাজ করার, সেটাকেই আমাদের কি বলা হচ্ছে, একটা মেথড। আমাদের লিখি না প্রজেক্টের মধ্যে মেথোডোলজি বলে, ওই জিনিসটা। দেখো এখানেও বলেছে। এবং এটা কি গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে তৈরি, এইভাবে আমাদের প্রজেক্ট ফাইল হবে, বা কোনো অনেক সময় হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ব্যবহার করে, এবং আমাদের কোম্পানি বা বিজনেসের ক্ষেত্রেও বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই সমস্ত কিছু করা হয়ে থাকে। কাজের দক্ষতা বৃদ্ধি, এবং না মানলেও শাস্তি নেই, ঠিক আছে? তুমি ভুলভাল প্রজেক্ট জমা দিলে তোমার হলো মার্কসটা হয়তো কম হবে, কিন্তু এটাতে কোনো শাস্তি নেই, ঠিক আছে? কিন্তু স্কুলের মধ্যে নিয়ম ইত্যাদি না মানলে সেক্ষেত্রে শাস্তি আছে। তারপর স্ট্র্যাটেজি বা কৌশল। কৌশল কি? কৌশল হলো এমন একটা পদ্ধতি যেটা তোমাকে তোমার লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। এবং ধরো আমি বলতে পারি, ধরো তুমি একটা ফুটবল ম্যাচ খেলছো, সেটা জেতার জন্য তুমি কি কি কাজ করলে, ঠিক আছে? নিজের অপোনেন্টকে হারানোর জন্য কি কি কাজ করলে, আর বিজনেসের ক্ষেত্রে নিজের অপোনেন্টের থেকে এগিয়ে থাকাটা, সেটাই হলো আমাদের কি স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, ঠিক আছে? এটাই বলেছে বাধা উপেক্ষা করে, সেটা অপোনেন্ট মানে কি আমাদের বিজনেসের ক্ষেত্রে বাধা, বাধা উপেক্ষা করে বা অতিক্রম করে লক্ষ্য অর্জনের পদ্ধতি। এটাকে আমাদের কি বলে, কৌশল বলা হয়ে থাকে। বাধা উপেক্ষা করে লক্ষ্য অর্জন করাটাকে আমাদের কি বলা হয়ে থাকে, কৌশল বলা হয়ে থাকে। এবং এটা কি দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং ক্রমাগত পরিবর্তনশীল, অনেকদিন ধরে কাজ হতে থাকে, এবং এটা কি সময়ের সাথে সাথে বদলাতে থাকে। কেন এখন এই কাজটা চলছে না, এখন এইভাবে আমাকে নিজের বিজনেসকে হ্যান্ডেল করতে হবে। এবং এটা কি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে, যে আমাদের স্ট্র্যাটেজি ঠিকঠাক হলে আমরা কি অ্যাসেটের ইউটিলাইজেশনও ভালো করে করতে পারবো, এবং আমাদের যে প্ল্যানিংটাকে সেটা ফুলফিল করার জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওকে, তো এই জিনিসগুলোই আমাদের আছে। এই টার্ম নিয়ে অনেকের সমস্যাও হয়ে থাকে, তার জন্য এটা আমি যতটা পারলাম সিম্পল ভাবে এই ব্যাপারগুলো বলে দিলাম, ঠিক আছে? এগুলো সবকটাই আমাদের হয়ে গেল। এবার আমাদের কি আছে, যে বাজেট, ঠিক আছে? সেটা আমরা এবার দেখবো, ঠিক আছে? তার আগে একবার আমরা কর্মনীতি এবং কর্মপ্রণালী, পলিসি আর প্রসিডিওরের মধ্যে একটু পার্থক্য দেখে নিই। এটা কি করে, কিভাবে কাজ করা হবে সেটা বলা হয়ে থাকে, এবং কাজ করার নির্দিষ্ট ধাপ এটা হয়ে থাকে। এবং এইটা কি উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা নিয়ে থাকে, আমাদেরকে যে হেডমাস্টার যেটা বললাম, এর মধ্য এবং নিম্ন পর্যায়ে যেগুলো আমাদের টিচার এসে কি করছে, ক্লাস শুরুর আগে মানে ফার্স্ট ক্লাসে প্রেজেন্ট নিচ্ছে, মানে অ্যাটেন্ডেন্স নিচ্ছে। তারপর এটা ব্যাপক দিক এবং সিদ্ধান্ত গ্রহণ নীতি, এবং এটা কি সীমিত এবং নির্দিষ্ট কার্যপদ্ধতি, এইটার উপর নির্ধারণ করে, পলিসির উপর নির্ধারণ করে ছাত্ররা একদম কন্ট্রোলে থাকবে, ঠিকঠাক বিহেভ করবে। এবং এটা কি সীমিত, একটা নির্দিষ্ট ক্লাসের জন্য, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য এটা আছে। এবার এটা বৃহত্তর প্রশাসনিক নির্দেশনা, ঠিক আছে? এটা অনেকটা লম্বা বড়, এটা অনেকটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নির্দেশনা। এটা নির্দিষ্ট কাজ করার পদ্ধতি, বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা কি দেখবো, বাজেটটা দেখবো। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার আছে, খুব ভালো করে একটু বুঝলেই তোমাদের হয়ে যাবে, এবং এর উপর থেকে তোমাদের এমসিকিউস ইত্যাদি আসবে। বাজেট কি? বাজেট মানে কি? যে তুমি ধরো একটা জিনিস কিনতে যাচ্ছ, কথার কথা, ধরো একটা জিনিস কিনতে, ধরো একটা ফোন কিনতে যাচ্ছ, ঠিক? তখন তোমরা ফোন কিনতে যাচ্ছ। এবার তোমার ধরো বাজেট আছে, তোমার বাজেট আছে ধরো 15,000 বা 10,000, ঠিক আছে? তুমি আগে থেকে এইটা ভেবে যাচ্ছ যে এতটা, এবার কম বেশি 1-2 হাজার টাকা হলে তুমি নিয়ে নেবে, ঠিক আছে?
এইটাকেই আমাদের কি বলা হয়ে থাকে? বাজেট। এই যে আমরা কথায় বলি বাজেট আছে। এটার মানে কি? যে তুমি কতটা আয় করছো এবং খরচা করছো, এটা একটা পরিকল্পনা। মানে তোমার কাছে কত টাকা আছে এবং তুমি কতটা স্পেন্ড করবে। এইটারই একটা পরিকল্পনা। এটা একটা প্ল্যানিং কে আমাদের বাজেট বলা হয়ে থাকে। আমাদের দেখো না, আমাদের রাজ্যের মধ্যে বাজেট হয়, আমাদের হলো দেশের বাজেট হয়ে থাকে। তো কোথায় কোন খাতে কোন সেক্টরের মধ্যে কত কি খরচ হবে সেইটার হলো আমাদের, এবং কোথা থেকে ট্যাক্স থেকে টাকা কি আসলো সেইভাবে সমস্ত কিছু পরিকল্পনা করা। ঠিক আছে? ধরো তোমার হাতে কত টাকা আছে আর তুমি কি কি জিনিস কিনতে চাও, যেটা আমাদের ফার্স্ট উদাহরণেই বললাম, সেইটাই আমাদের কি বাজেট করায়। হ্যাঁ, এইটা আমি কিনতে চাই। এইটা হলো আমাদের, ধরো আমার ফোন আছে এত টাকার, আমার কাছে এত টাকা আছে, আমাদের ফোনের ব্যালেন্স এত টাকা। ঠিক আছে? এই ফোনের অ্যামাউন্ট এত টাকা, এই সমস্ত কিছু আমাদের কি বাজেটের মধ্যে পড়ে থাকে। ওকে? এবারের বৈশিষ্ট্য কি আছে? এটা পরিকল্পনা পর্যালোচনা করা। এবার এটা কি, তুমি যেভাবে প্ল্যান করেছিলে, তুমি যেই টাকার মধ্যে ফোন কিনতে চাইছিলে তার মধ্যে হলো কিনা, তার থেকে বেশি লাগলো কিনা, এই সমস্ত কিছু। এবং এটা কি তথ্যের উপর ভিত্তি করে, এই ফোনটা বা এই স্মার্টফোনটার বাজেট এখন এতটাই চলছে, এই সমস্ত ডেটা ড্রিভেন থাকে। বিজনেসের ক্ষেত্রেও সেভাবে হয়ে থাকে। আমাদের আগের বার কত কস্ট ডিপার্টমেন্টে কত খরচ হয়ে গেছে, আমাদের প্রোডাকশনে কত খরচ হয়ে গেছে, এই সমস্ত কিছু। এবং তুমি কি নিজের পরিকল্পনা অনুযায়ী কি করো, খরচ করে থাকো, সেই অনুযায়ী তুমি সমস্ত কিছু করে থাকো। এবং কোথায় কি কত টাকা খরচ হচ্ছে সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখো, ব্যয় ও সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ রাখো। এবং কি যখন দরকার পরিবর্তনও করা যায়। ধরো এখন সেই জিনিসটা অত টাকার মধ্যে এক্সিস্টই করছে না, কিন্তু তবুও তোমাকে কিনতে হবে, সেটা হয়ে থাকে। এবং এটা কি বাস্তবতার উপর ভিত্তি করে হয়ে থাকে, সচেতনতা বৃদ্ধি করে এবং অপচয় হ্রাস করে। আগে থেকে বাজেট ইত্যাদি প্ল্যানিং করে থাকলে সেটা আমাদের সুবিধা হয়ে থাকে। এবং এটা কি আমাদের মুনাফা বাড়ায়, মানে ভালো লাভ করতে আমাদের সাহায্য করে, এবং কি যোগাযোগ বৃদ্ধি করে। ঠিক আছে? কেন হলো আমাদের সঠিকভাবে হলো সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সঠিকভাবে আমাদের কস্টের অ্যালোকেশন হয়ে থাকে। এবার বাজেটের ধরন। বিভিন্ন ধরনের বাজেট হয়। মহা বাজেট, মাস্টার বাজেট, অর্থ বাজেট, ক্যাশ, উৎপাদন বাজেট, প্রোডাকশন বিক্রয় বাজেট, সেলস ব্যয় বাজেট, কস্ট, কাঁচামাল বাজেট মানে র মেটেরিয়াল এর জন্য এইগুলো। ঠিক আছে? মহাবাজেট কি? সমস্ত বাজেটের একটা সংক্ষিপ্তসার। মানে টোটাল আমাদের খরচা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এবার টোটালে এত টাকা খরচা। ধরো ৳১০০ খরচা, তার মধ্যে বিভিন্ন আছে। কিন্তু টোটাল খরচা আমাদের ৳১০০। কোথাও ৳২০ খরচা আছে, কোথাও ৳৩০ খরচা আছে, এরকম করে, কিন্তু টোটাল খরচা হলো আমাদের ৳১০০। ঠিক আছে? এবং এইটা কি অর্থ বাজেট আমাদের কি, যে টাকা আসছে, কোথায় ব্যবহার হচ্ছে, যাচ্ছে, এগুলোর পরিকল্পনা করা। এটাই হলো আমাদের কি অর্থ বাজেট। আর হলো উৎপাদন বাজেট কি, আমাদের উৎপাদনের জন্য, কাঁচামালের জন্য যেটা খরচ হচ্ছে। আর তারপর আছে কি বিক্রয় বাজেট, বিক্রি করার জন্য যে খরচ হচ্ছে। এবং প্রত্যেক কটা বিভাগে কত টাকা খরচ হচ্ছে সেটা আমাদের কস্ট বাজেট, খরচা কত পড়ছে। আর কাঁচামালের বাজেট কি, কাঁচামাল মজুত করা, ব্যবহার নির্ধারণ করা, এই সমস্ত কিছু আমাদের কি কাঁচামালের বাজেটের মধ্যে পড়ছে। দেখো প্রোডাকশন মানে কি, উৎপাদনের জন্য কত খরচা, তার মধ্যে কাঁচামাল আছে, এবং কাঁচামালটা কেনার জন্য স্পেসিফিকলি কত কি টাকা খরচা হচ্ছে, সেটা আমাদের কি কাঁচামালের বাজেটের মধ্যে আসছে। ওকে? তারপর এর গুরুত্ব কি, গুরুত্ব কি, এটা হলো সিম্পল, আমাদের আর্থিক পরিকল্পনা করতে সাহায্য করে, কত আয় হচ্ছে কত খরচ হচ্ছে সেটা। এবং উন্নয়ন করতে সাহায্য করে আমাদের যে শিক্ষা স্বাস্থ্য উন্নতি করার জন্য, আমাদের স্টেটের ক্ষেত্রেও আমাদের দেশের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে। স্কুল খেলাধুলার জন্য ভালো পরিকল্পনা করা যায়, এইগুলো আমাদের বাজেটের খুব গুরুত্বপূর্ণ। টাকার অপচয় কমায় এবং আগামী প্রস্তুতি নিতে সাহায্য করে, এবং দুর্নীতি, টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা ইত্যাদি হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদের ব্যবহার করে। ঠিক আছে? উন্নয়ন বাস্তবায়ন মানে হলো আমাদের এক্ষেত্রে যেটা আমরা এটা স্কুল কলেজ ইত্যাদির উদাহরণে বোঝালাম। আর বিজনেসের ক্ষেত্রে এটা কি, বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে উন্নতি করা, নতুন নতুন টেকনোলজি আনা, এই সমস্ত কিছুই বোঝানো হচ্ছে। ঠিক আছে? কর্মচারীদের স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ বাড়ানো, এইগুলো। এবং এর সীমাবদ্ধতা কি আছে, যে পূর্বানুমান সবসময় ঠিক হবে কোনো গ্যারান্টি নেই। প্রচন্ড নিয়ন্ত্রণ রাখা হয়ে থাকে এর মধ্যে। এর ফলে কি অনেক সময় অসুবিধা পড়ে এবং নেগেটিভিটি সৃষ্টি হয়, যে কোথায় একদমই ধরে টাকা খরচা হচ্ছে, একটা টাকারও এরকম এধার ওধার মানে হলে বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু কি প্রবলেম সৃষ্টি করে প্রতিষ্ঠানের মধ্যে। এবং সহজে বদলানো যায় না, যেটা ফিক্সড হয়ে যায় এই খরচ এতটাই হবে। এবং সময় মতো কাজ করতে না পারা, এর ফলে কি দক্ষতারও প্রবলেম হয়ে থাকে, এবং সঠিকভাবে আমাদের যেই খাতে যতটা কি খরচ হচ্ছে সেগুলো সঠিকভাবে ইউটিলাইজ না করা। ওকে? ঠিক আছে? এইটাই হলো আমাদের কি, যে সিম্পল ভাবে বাজেট। আর আমি যেটা তোমাদের বললাম যে হলো, প্রথমে যে একটা ফোন কিনতে গেছো সেই অনুযায়ী তুমি ভেবে গেছো, এবং তোমার খরচ হয়েছে এত টাকা, তোমার কাছে ধরো টাকা পড়েও থাকতে পারে, অথবা তুমি এক্সট্রা টাকা দিয়ে সেই ফোনটা কিনে, এগুলোই আমাদের বাজেটের মধ্যে পড়ে থাকে। ওকে? এবার আমরা চ্যাপ্টারের শেষের দিকে এসে গেছি। এইগুলোই আমাদের জাস্ট জানার ছিল। এখন আমাদের কি পরিকল্পনা শ্রেণীবিভাগ দেখবো। আমাদের ৩ ধরনের পরিকল্পনা হয়ে থাকে। একটা হয়ে থাকে স্বল্পমেয়াদী, একটা হয়ে থাকে মধ্যমেয়াদী, একটা হয়ে থাকে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী মানে কি, এটা ১ বছরের মধ্যে যেই কাজটা করতে হয়। যেমন স্কুলের মধ্যে পড়াশোনা, খেলাধুলা করা, এইগুলো। আর মধ্যমেয়াদী মানে কি, এটা ১ থেকে ৫ বছরের মধ্যে যেই কাজটা করতে হয়। ভালো নম্বর পেতে হলে আমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। আমার বোর্ডস আছে বিগত ৫ বছরের পর। এই সমস্ত কিছু আমার এখন থেকে প্রিপারেশন করতে হবে। আর দীর্ঘমেয়াদী কি?
ধরো তুমি ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাও, ভবিষ্যতে একজন বিসিএমসিএ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, ঠিক আছে? কেউ হলো ট্যাক্স নিয়ে পড়তে চাও, কেউ হলো ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও, কেউ এমবিএ করে ম্যানেজমেন্টের লাইনে যেতে চাও, ঠিক আছে? কেউ পিএইচডি করতে চাও ইত্যাদি। এইগুলোকে আমাদের কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আসে। ওকে? তারপর গুরুত্ব অনুসারে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স। ওকে? তো সবার প্রথমে আমাদের কি আছে, প্রণালী সংক্রান্ত পরিকল্পনা, এটাকে অপারেশনাল প্ল্যানিং বলে, ঠিক আছে? সেটা আমাদের কি দৈনন্দিন কাজের নিয়ম, যেমন কাঁচামাল আনা, যন্ত্রপাতি ঠিকঠাক রাখা, এই সমস্ত কিছু যেটা হয়ে থাকে সেইটা। ওকে? তারপর আমাদের আছে কি কৌশল সংক্রান্ত পরিকল্পনা, এটা কি বড় দৃষ্টিভঙ্গি, যেমন ধরো স্কুলে বলতে পারি নতুন কম্পিউটার নেওয়া, নতুন সরকার কেমন কি নীতি প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করছে, সেই অনুযায়ী হলো আমাদের বিজনেসকেও গ্রো করা, মানে আমি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তারপর আছে উন্নয়নমূলক পরিকল্পনা, ঠিক আছে? সেটা আমাদের কি দীর্ঘমেয়াদী কিছু নতুন নতুন জিনিস শেখা, নতুন নতুন প্রযুক্তি শেখা, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের আছে কিছু স্কিল শেখা, ঠিক আছে? এইগুলো আমাদের কি উন্নয়নমূলক পরিকল্পনার মধ্যে আসে। বলছে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক পরিকল্পনা যেমন গবেষণা, ঠিক আছে, রিসার্চ করা, আধুনিকরণ করা, নতুন স্কিল শেখা। ধরো এখন এআই আছে, এটা হলো আমার বিজনেসের মধ্যে সবাই ভালো করে শিখছে, এইগুলোকে আমাদের বলা হচ্ছে। তারপর আছে কি ব্যবহার অনুসারে, ব্যবহার অনুসারে আমাদের কি আছে মূল পরিকল্পনা, প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ঠিক করা, ঠিক আছে? যেমন স্কুলের ক্ষেত্রে বলতে গেলে সব থেকে বেস্ট হলো কি আমাদের সবাই যাতে ভালো শিক্ষা পায়, এইটা। এবং অধি পরিকল্পনা, অধি পরিকল্পনা মানে কি সমস্ত কাজ মিলিয়ে সমস্ত যেই পরিকল্পনা হয়ে থাকে, ঠিক আছে? যেমন স্কুলের মধ্যে ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, স্কুলের জন্য বাজেট বানানো, এই সমস্ত কিছু অধি পরিকল্পনার মধ্যে আমাদের আসে। আর স্থায়ী পরিকল্পনা কি বারবার যে নিয়ম মানতে হয়, যেমন স্কুলের মধ্যে কি আমাদের যে নিয়ম শৃঙ্খলা, যে কর্মনীতি নিয়ম নীতি এইগুলো। ওকে? তারপর হচ্ছে কারবারের প্রকৃতি অনুসারে ফাংশনাল প্ল্যানিং, ফিজিক্যাল আর কম্প্রিহেন্সিভ, কার্যগত পরিকল্পনা, কোনো বিশেষ কাজের পরিকল্পনা, ঠিক আছে? যেমন আমি যদি স্কুলের অনুপাতে বলি এই উদাহরণটাকে, তাহলে স্কুলের মধ্যে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেই অনুযায়ী পরিকল্পনা করা। এবং বস্তুগত পরিকল্পনা, ফিজিক্যাল প্ল্যানিং মানে স্কুলের ক্ষেত্রে হলো যে বিল্ডিংটা আছে, স্কুলের মধ্যে বেঞ্চ ইত্যাদি আছে, সেগুলো সঠিকভাবে ঠিকঠাক রাখা, উন্নতর করা, এই সমস্ত কিছু। আর সর্বব্যাপক পরিকল্পনা মানে কি প্রত্যেক কটা স্কুলের প্রত্যেক কটা ডিপার্টমেন্ট অথবা আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রত্যেক কটা ডিপার্টমেন্টের মধ্যে কি উন্নতি করা এবং তাদের সঠিকভাবে কাজে লাগানো। লাস্ট আমাদের কি আছে প্রয়োগ অনুসারে এককালীন পরিকল্পনা এবং পৌনঃপুনিক। এককালীন মানে বুঝতেই পারছো যে ওয়ান টাইম, আর আর এটা পৌনঃপুনিক মানে কি বারবার রিকারিং, মানে একবার করার মতো পরিকল্পনা, যেমন স্কুলের মধ্যে প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছে। আর পৌনঃপুনিক মানে কি স্কুলের পরীক্ষার সময়সূচি, আমাদের রুটিন বানানো, ঠিক আছে? প্রত্যেকদিন ক্লাস কি হবে, এই সমস্ত কিছু সিলেবাস, এইগুলো আমাদের কি পৌনঃপুনিক বা রেকারিং প্ল্যানিং এর মধ্যে আসছে। ওকে? এইটাই ছিল আমাদের প্ল্যানিং। এই চ্যাপ্টারটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার ছিল। আমি আরো সিম্পল করে যতটা পারলাম আমার পক্ষে যতটা সম্ভব সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের এই ৪ নম্বর চ্যাপ্টারটা হয়ে গেল। আমাদের খালি ৫, ৬, ৭ বাকি আছে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের আর কি, কি ভিডিওস লাগবে। ওকে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।